আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। জি আচ্ছা ম্যাম, শুনতে পাচ্ছি ম্যাম। গতকালকে ক্লাস আছে তোমাদের? গত মানে আগামীকাল ম্যাম? না, গতকালকে মাইক্রোবায়োলজি হয়ে যায়নি? হ্যাঁ ম্যাম। জি ম্যাম, গতকাল হয়েছে। আচ্ছা, কতক্ষণ হইছে ওটা? ম্যাম একটা হইছে ২ ঘন্টা ৪৭ মিনিটের মতো। সর্বনাশ! আরেকটা হইছে ১.৫ ঘন্টার মতো আরকি। আচ্ছা। এখন আমাকে বলো তোমরা যে তোমরা কালকে ক্লাস যে করলে কতজন ছিলে? ম্যাম একটা ক্লাসে ছিল ১৪০ জনের মতো। আরেকটাই হচ্ছে ১৩০ জনের মতো। আচ্ছা, আরো বেশি ছিল ম্যাডাম ১৫৪-৫৫ জনের মতো ছিল। মোট কথা তোমরা সবাই তারপরেও ক্লাস করো নাই। ঠিক আছে, এখন যাদের প্রয়োজন মনে হয় ক্লাস করবা, যাদের প্রয়োজন মনে হয় না ক্লাস করবা না। আমি একটা ভুল করে ফেলছি যে আমি তো বাসা থেকে ক্লাস নিচ্ছি, তোমাদের কার্ড নিয়ে আসি নাই। তারপরেও দেখা যাক, যদি কোনো পোরশন বাদ পড়ে মনে হয় তোমরা আমাকে বলবা। আমি তোমাদের সিস্টেমিক এবং ক্লিনিক্যাল প্যাথোলজি নিয়ে একটুখানি বলবো, হ্যাঁ? আর তোমাদের ২টা বোর্ড হবে, জানো বোধহয়। একটা বোর্ডে থাকবে জেনারেল প্যাথোলজি এবং ক্লিনিক্যাল প্যাথোলজি। এই বোর্ডটাতে তোমাদের নূরে জান্নাত থাকবে ইন্টারনাল হিসেবে, আর এক্সটার্নাল হিসেবে দেখা যাক কে থাকে। আর আরেকটা বোর্ড হবে যেটাতে থাকবে তোমাদের সিস্টেমিক প্যাথোলজি এবং হেমাটোলজি। ঠিক আছে? এই জি ম্যাম। বোর্ডটাতে থাকবো আমি। এখন তোমাদের অ্যাজ ইউজুয়াল সবসময় আমরা ক্লাসের শুরুতে যেভাবে বলে আসছি সেইভাবে করেই তোমাদের সেভাবে করেই আর কি, নতুন কিছু না। রিটেন কোশ্চেন গুলো সবাই দেখবে একটুখানি, ঠিক আছে? বুঝতে জি ম্যাম। পারছো? রিটেন কোশ্চেন গুলো কিন্তু সবাই একটু করে দেখবে। রিটেন কোশ্চেন গুলো যখন কিছু পারো না তখন হয়তো রিটেন কোশ্চেন থেকে একটুখানি জিজ্ঞেস করা হয়। তো তোমাদের সামনে এখন কি বই আছে? কোনো বই আছে? তোমরা কোনো বই নিয়ে বসছো? আমার কথা শোনা যাচ্ছে না? জি ম্যাম, শোনা যাচ্ছে ম্যাম। আমি কোনো কথা বললে একটু রেসপন্স করবা, হ্যাঁ? আমার এই যে এরকম ভাবে অনলাইনে ক্লাস নিতে একদমই ভালো লাগে না। আচ্ছা, তোমরা একটু ১ মিনিট একটু ধরো, রাখো। আমি একটু রবিন্সটার সাথে নিয়ে নিই। দীপ্র, দেখো তো তুহির পিঠ বের হয়ে গেছে, ঢেকে দাও। আজকে তোমাদেরকে আমি শুধু মানে এক একটা সিস্টেম ধরে কি ধরনের কোশ্চেন আসে এই ধরনের জিনিসগুলো বলবো। একেবারে ডিটেলস তোমাদেরকে বলতে গেলে দেখা যাবে যে তো অনেক বেশি সময় লাগবে, সেটা সম্ভব না। তো প্রথমেই যাচ্ছি রেসপিরেটরি সিস্টেম, ঠিক আছে? জি ম্যাম। মাঝে মাঝে তোমরা একটু রেসপন্স করবা যেন আমি বুঝতে পারি যে তোমরা শুনতে পাচ্ছ আমাকে। আচ্ছা, রেসপিরেটরি সিস্টেম মানে আসবে লাংস। আমি তোমাদেরকে বলছি যে যে কোনো সিস্টেমে যাওয়ার আগে সেই সিস্টেমে কি কি ডিজিজ হয়। তো লাংসে মেইনলি আমাদের লাগে নিউমোনিয়া, আর লাগে লাংসে কি কি টিউমার হয়, এই জিনিসগুলো, ঠিক আছে? অন্য জিনিসগুলো খুব একটা আমাদের লাগে না। নিউমোনিয়া থেকে ইন ডিটেলস আমাদেরকে সবই পড়তে হবে। হোয়াট ইজ নিউমোনিয়া জানি আমরা,
অনেকে শুধুমাত্র ইনফ্লামেশন অফ লাং প্যারেনকাইমা পর্যন্ত বলে থেকে যাই আমরা। এই পর্যন্ত বলে থামলে হবে না, এটা বলতে হবে যে ইনফ্লামেশন অফ দ্য লাং প্যারেনকাইমা উইথ কনসোলিডেশন। তোমাদের রিটেন কোশ্চেন আসছিল নাকি এটা নিউমোনিয়া আসছিল? জি ম্যাম। রিটেন জি ম্যাম। হ্যাঁ, রিটেন কোশ্চেন আসছিল। তাহলে নিউমোনিয়া থেকে তোমরা ইন ডিটেইলস পড়বা যে হোয়াট ইজ নিউমোনিয়া। ক্লাসিফিকেশন অফ নিউমোনিয়া বললে কিন্তু তোমরা অ্যানাটমিক্যাল, ইটিওলজিক্যাল এইভাবে করেই বলবা, ঠিক আছে? এরপরে তোমাদের জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে লোবার নিউমোনিয়া। লোবার নিউমোনিয়ার কি কি স্টেজ আছে না কতগুলো স্টেজ? স্টেজ অফ কনজেশন, স্টেজ অফ রেড হেপাটাইজেশন, স্টেজ অফ গ্রে হেপাটাইজেশন, স্টেজ অফ রেজলিউশন। এরপরে লাগবে কমপ্লিকেশনস অফ নিউমোনিয়া। লোবার নিউমোনিয়া এবং ব্রঙ্কো নিউমোনিয়া এই দুইটার মধ্যে ডিফারেন্স কি এটাও আমরা জিজ্ঞেস করি। এখান থেকে রেসপিরেটরি সিস্টেম থেকে টিবি অনেক সময় জিজ্ঞেস করা হতে পারে, যদিও টিউবারকুলোসিস ইউজুয়ালি জেনারেল প্যাথোলজির কোশ্চেন এবং সাধারণত ওখানেই জিজ্ঞেস করা হয়। তারপরেও যেহেতু এখানে পালমোনারি টিউবারকুলোসিস খুব কমন, এই জন্য এখান থেকে অনেক সময় টিউবারকুলোসিস চলে আসতে পারে। টিউবারকুলোসিস আসলে কি আসবে যে টিউবারকুলোসিসে কি ধরনের ইনফ্লামেশন হয়, কি ধরনের নেক্রোসিস হয়, কোথায় কোথায় টিউবারকুলোসিস হয়, তারপরে মিলিয়ারি টিউবারকুলোসিস কি জিনিস, টিউবারকুলিন টেস্ট এটা কি জিনিস, এটা কিভাবে দেয়া হয়, এই জিনিসগুলো। এরপরে তোমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে লাংসে কি কি টিউমার হয়। তোমাদেরকে সবসময় আমরা যেভাবে বলে আসছি বিনাইন টিউমার, ম্যালিগন্যান্ট টিউমার এভাবে ক্লাসিফাই করে বলবে। এছাড়া লাংসের তোমাদের আছে ব্রঙ্কোজেনিক কার্সিনোমার হিস্টোলজিক ক্লাসিফিকেশন আছে না? লাংসে কি কি টিউমার হয় এটা যদি তোমরা শুধুমাত্র ওই বিনাইন ম্যালিগন্যান্ট বলে থেমে যাও তাহলে হবে না। এখানে ব্রঙ্কোজেনিক কার্সিনোমার যে হিস্টোলজিক ক্লাসিফিকেশন আছে সেই জিনিসটা তোমাদেরকে ঠিক আছে। ডায়াগনোসিস আমরা কি 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 ভাবে করতে পারি? একটা করতে পারি যে প্রথমেই যেটা কমন চেস্ট এক্সরে করতে পারি। চেস্ট এক্সরে আমরা করে অনেক সময় কনসোলিডেশনের মতো মাসলেশন পেতে পারি। এরপরে আর কি করতে পারি? এফএনএসসি করতে পারি। এফএনএসসি নরমালি আমরা এফএনএসসি কিভাবে করি? একটা নিডল দিয়ে কোনো টিউমার বা টিউমারাস লেশন যেটা থাকে সেখান থেকে আমরা ম্যাটেরিয়াল নিয়ে সাইটোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন করি, সাইটোলজিক্যাল এক্সামিনেশন। কিন্তু লাংস কি আমরা দেখতে পাই? দেখতে তো পাই না। তাহলে আমরা এখানে কি ধরনের এফএনএসসি করব বলো তো? সিটি স্ক্যান গাইডেড ম্যাম। হুম, সিটি স্ক্যান গাইডেড এফএনএসি। গাইডেড বুঝতে পারিনি। সিটি স্ক্যান গাইডেড এফএনএসি। আচ্ছা, সিটি স্ক্যান গাইডেড বলি না আমরা, আমরা বলি সিটি গাইডেড এফএনএসি। হ্যাঁ, আমরা সিটি গাইডেড এফএনএসিও করতে পারি। কিছু কিছু ক্ষেত্রে পেরিফেরাল লাং লিশন যদি থাকে তাহলে আমরা আল্ট্রাসনো গাইডেড এফএনএসিও করতে পারি। হ্যাঁ, এছাড়া আমরা কি করতে পারি? ব্রঙ্কোস্কোপি করতে পারি, সেখান থেকে বায়োপসি নিতে পারি। তারপরে এইগুলোই। এছাড়া আমরা সাইটোলজি করতে পারি। তোমার ওই যে যদি প্লুরাল ইফিউশন থাকে প্লুরাল ফ্লুইডটা নিয়ে এসে করতে পারি। যাই হোক এগুলো বললেই হবে। লাংস থেকে আর কি লাগে? আচ্ছা, লাংসে একটা প্যানকোস্ট টিউমার হয়, হয়তো নাকি? এটা যদি খুব ভালো পারো জিজ্ঞেস করলে করা হতে পারে, নাও হতে পারে, খুব বেশি ইম্পর্টেন্ট না। তাহলে লাংস থেকে মোটামুটি লাংস বা রেসপিরেটরি সিস্টেম থেকে মোটামুটি এই জিনিসগুলোই লাগবে। এরপরে আমরা চলে যাব হেড এন্ড নেক। হেড এন্ড নেক পোর্শনে চলে যাব। হেড এন্ড কোন বইয়ের 543 পেজ? হ্যাঁ, আচ্ছা, আমরা এরপরে চলে যাব হেড নেক। হেড নেক থেকে আমাদের কি কি ধরনের কোশ্চেন হতে পারে? হেড নেক থেকে তোমাদের চলে যেতে পারে জিআই ট্র্যাক্টে। হ্যাঁ, তো হেড নেকে প্রথমে আসবে যে ওরাল ক্যাভিটি। ওরাল ক্যাভিটিতে কি কি ধরনের আলসার হয়? হ্যাঁ,
এখানে লিউকোপ্লাকিয়া হয়। লিউকোপ্লাকিয়াটা কি ধরনের কন্ডিশন একটা? এটা হচ্ছে এক ধরনের প্রি ক্যান্সারাস কন্ডিশন। এখান থেকে চলে আসতে পারে হেড নেকে স্যালাইভারি গ্ল্যান্ড, এটা খুব ইম্পর্টেন্ট। স্যালাইভারি গ্ল্যান্ড, মেজর স্যালাইভারি গ্ল্যান্ড কি কি আছে আমরা জানি। মেজর স্যালাইভারি গ্ল্যান্ড, এখন স্যালাইভারি গ্ল্যান্ডে কি কি ডিজিজ হয় এভাবেও জিজ্ঞেস করা হয়। স্যালাইভারি গ্ল্যান্ডে কি কি টিউমার হয় এটাও জিজ্ঞেস করা হয়। যদি জিজ্ঞেস করা হয় কি কি ডিজিজ হয়, তাহলে তোমরা স্যালাইভারি গ্ল্যান্ডে ইনফ্লামেশন হয়, স্টোন হয়, এগুলো বলবা। বলার পরে টিউমার অফ দ্য স্যালাইভারি গ্ল্যান্ড, সেখানে বিনাইন এবং ম্যালিগন্যান্ট। বিনাইন যেগুলো আছে এগুলোর মধ্যে, বা স্যালাইভারি গ্ল্যান্ড টিউমার যতগুলো আছে এগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট, মানে সবচেয়ে কমন, ইম্পর্টেন্ট না, সবচেয়ে কমনেস্ট টিউমার কোনটা যদি বলা হয় তাহলে কোনটা বলবা তোমরা বলো তো? স্যালাইভারি গ্ল্যান্ড প্লিওমরফিক অ্যাডেনোমা। প্লিওমরফিক অ্যাডেনোমা থেকে ইন ডিটেইলস সবকিছু লাগবে, যে প্লিওমরফিক অ্যাডেনোমা কি ধরনের টিউমার। এটা একটা মিক্সড টিউমার। কেন এটাকে মিক্সড টিউমার বলা হয়? এটার হিস্টোলজিক ডাইভার্সিটি আছে। হিস্টোলজিক ডাইভার্সিটি মানে কি? এখানে মেজেনকাইমান কম্পোনেন্ট এবং এপিথেলিয়াল কম্পোনেন্ট, দুইটা কম্পোনেন্টই থাকে, এজন্য এটাকে বলা হয় প্লিওমরফিক বা মিক্সড টিউমার। এটা ম্যাক্রোস্কোপিক্যালি খালি চোখে দেখতে কেমন হয়, এখানে আমরা মাইক্রোস্কোপিতে কি কি পাই সেই জিনিসটা লাগবে। তারপরে ম্যালিগন্যান্ট টিউমার যেগুলো আছে, ম্যালিগন্যান্ট টিউমারগুলোর মধ্যে কমন টিউমার কোনটা, এটা অনেক সময় জিজ্ঞেস করা হয়। যাই হোক, এটা খুব বেশি ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে সবচেয়ে কমনেস্ট টিউমার যেটা প্লিওমরফিক অ্যাডেনোমাটা। টিউমারগুলোর নাম বলতে হবে। হেড নেক থেকে মেইনলি এইটাই, স্যালাইভারি গ্ল্যান্ডটাই লাগবে। এরপরে আমরা চলে যাব গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট। গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টে আমাদের প্রথমে আসবে কি? ইসোফেগাস। ইসোফেগাস থেকে লাগবে ব্যারেটস ইসোফেগাস। Barrett's esophagus is important in both general pathology and systemic pathology section, দুইটাতেই ইম্পর্টেন্ট। কারণ কি? Barrett's esophagus কি হয়? কি হয় এখানে? মেটাপ্লাসিয়া কি ধরনের মেটাপ্লাসিয়া হয় এখানে? স্কোমাস মেটাপ্লাসিয়া না ম্যাম, কলামনার মেটাপ্লাসিয়া। হ্যাঁ, স্কোমাস মেটাপ্লাসিয়া তো হবে না। ইসোফেগাসের লাইনিং কি? ইসোফেগাসের লাইনিং হচ্ছে স্ট্র্যাটিফাইড স্কোমাস এপিথেলিয়াম। এই স্ট্র্যাটিফাইড স্কোমাস এপিথেলিয়াম উইল বি রিপ্লেসড বাই সিম্পল কলামনার এপিথেলিয়াম, গ্যাস্ট্রিক টাইপ। হ্যাঁ, এটাই হচ্ছে ব্যারেটস ইসোফেগাস। ব্যারেটস ইসোফেগাস হওয়ার সুবিধা কি আর অসুবিধা কি এটা আমাদের লাগবে। আর এটার ব্যারেটস ইসোফেগাস যদি হয়, এটা এত ইম্পর্টেন্ট কেন? এখানে কিছু কমপ্লিকেশন হতে পারে, সেগুলো কি এটা জানতে হবে। ঠিক আছে, কেন বলো তো ইম্পর্টেন্ট কেন? সুবিধা কি বলো? বলো। ম্যাম, সার্ভাইভাল রেটটা দীর্ঘ হয়। কিসের সার্ভাইভাল রেট? যে টিস্যুর। না, এটা হচ্ছে যে ব্যারেটস ইসোফেগাস বা মেটাপ্লাসিয়াটা কখন হয়? যখন গ্যাস্ট্রিক রিফ্লাক্স পড়ছো না তোমরা? গ্যাস্ট্রিক রিফ্লাক্স, গ্যাস্ট্রিক কন্টেন্টটা যখন রিফ্লাক্স হয় দীর্ঘদিন ধরে, তখন এখানে মেটাপ্লাসিয়া হয়। তোমার গ্যাস্ট্রিক মিউকোজাটা এমন ভাবে তৈরি যে এখানে সারাক্ষণ তোমার HCl থাকার পরেও এটা প্রোটেক্টিভ মেকানিজম একটা থাকে এখানে গ্যাস্ট্রিক মিউকোজায়। এখন বারবার যখন এই গ্যাস্ট্রিক অ্যাসিডটা উপরের দিকে উঠে আসবে, তখন কিন্তু স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়ামটা এটা পারবে না। এইটাকে কি বলবো, অ্যাডাপ্ট করার জন্যই এই স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়ামটা রিপ্লেস হয় গ্যাস্ট্রিক টাইপ কলামনার এপিথেলিয়াম দিয়ে। আচ্ছা, ইসোফেগাস থেকে এটাই লাগবে, ইসোফেগাস থেকে আর কিছু লাগবে না। এরপরে আসো তোমার স্টমাক। স্টমাকে সবচেয়ে কমন এবং পুরো সিস্টেমিক প্যাথোলজিতে সবচেয়ে কমন, যখন কেউ কিছু পারে না তখন যেটা জিজ্ঞেস করা হয় সেটা কি? পেপটিক আলসার ডিজিজ। হোয়াট ইজ পেপটিক আলসার ডিজিজ? এই ডেফিনেশন তো অবশ্যই লাগবে, তার সাথে আলসারের ডেফিনেশনটাও তোমরা জেনে রাখবে। পেপটিক আলসার ডিজিজ থেকে সবকিছু লাগবে। পেপটিক আলসার ডিজিজ কি জিনিস? পেপটিক আলসার ডিজিজের কমন সাইটস কি কি? পেপটিক আলসার ডিজিজের মেকানিজম কি? তারপরে কমন সাইটস বললাম, এটা থেকে কমপ্লিকেশন কি কি হতে পারে? আচ্ছা, আমাকে বলো তো পেপটিক আলসার ডিজিজের কমপ্লিকেশন কি কি হতে পারে?
ব্লিডিং, পারফোরেশন, অবস্ট্রাকশন, আস্তে আস্তে বলো, আমি ইন্টারফেস পেইন। আমি এত তাড়াতাড়ি বললে শুনতে পাই না, আস্তে আস্তে বলো। বলো। ব্লিডিং, হ্যাঁ, ব্লিডিং, পারফোরেশন, হ্যাঁ, তারপর gastric carcinoma, অবস্ট্রাকশন, ইন্টারফেস পেইন, ম্যাম, এই চারটা। intractable pain, যেমন গ্যাস্ট্রিক আউটলেট সিনড্রোম, গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন হতে পারে। হ্যাঁ, তারপর হচ্ছে কার্সিনোমা, কোন কার্সিনোমা? মানে গ্যাস্ট্রিক কার্সিনোমা লেট স্টেজ। কার্সিনোমা হবে না, কার্সিনোমা হবে না ম্যাম। কার্সিনোমার কথা বলবে না। তোমরা 110 জন এখন আসছো, বাকি আমার প্যাথোলজিতে 178 জন পরীক্ষা দিবা, মানে আরো 68 আছে। সবাইকে বলে দিবা কেউ পেপটিক আলসারের কমপ্লিকেশনের মধ্যে কার্সিনোমা বলবে না। আমি এর আগে ক্লাসেও তোমাদেরকে বলছি, আবারও বললাম, কার্সিনোমা কেউ বলবে না কমপ্লিকেশন অফ পেপটিক আলসারের মধ্যে। ব্লিডিং বলবে, পারফোরেশন বলবে, অবস্ট্রাকশন হতে পারে বলবে, ইন্ট্রাক্টেবল পেইন হতে পারে, এগুলো সব ঠিক আছে, কিন্তু কেউ কার্সিনোমা বলবে না। আচ্ছা, এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ম্যাম তোমার অ্যাকুট পাইলোরিক স্টেনোসিস বলা যাবে? পাইলোরিক স্টেনোসিস হতে পারে। ওই যে অবস্ট্রাকশন বললাম, যে অবস্ট্রাকশনটাই হচ্ছে যে তোমার ওখানে স্টেনোসিস, মানে ওখানে ব্লক করে দিতে পারে, ফাইব্রোসিস হয়ে হয়ে ওই জায়গাটা ন্যারোইং হয়ে যেতে পারে। তোমার এত কিছু বলার দরকার নাই তো, তুমি অবস্ট্রাকশন বলে দিচ্ছ, বাস শেষ। অবস্ট্রাকশন বা পাইলোরিক স্টেনোসিস যে কোনো একটা কথা বলো, বুঝে বুঝে পড়ো জিনিসটা, তাহলেই হবে। আচ্ছা, তাহলে পেপটিক আলসার থেকে সমস্ত কিছু পড়তে হলো। এখানে তোমরা আরেকটা জিনিস পড়বে, সেটা হচ্ছে বিনাইন আলসার আর ম্যালিগনেন্ট আলসার, এই দুইটার মধ্যে ডিফারেন্স কি। তারপরে আমরা আরেকটা পড়ি, পেপটিক আলসারের মাইক্রোস্কোপিক্যালি 4টা জোন থাকে মনে হয়, তাই না? জি ম্যাম। হ্যাঁ, প্রথমে সুপারফিশিয়ালি থাকে হচ্ছে বোধহয় নেক্রোটিক জোন, হ্যাঁ, নেক্রোটিক জোন। তারপরে থাকে হচ্ছে অ্যাকিউট ইনফ্লামেশন থাকে বোধহয় নিউট্রোফিল। নাম্বার 3 যে জোন যেটা, সেখানে থেকে গ্র্যানুলেশন টিস্যু, অনেক ইনফ্লামেটরি সেল। আর নাম্বার 4 থাকবে বোধহয় হচ্ছে ফাইব্রোসিস সম্ভবত, তাই না? জি ম্যাম, বেজ অফ স্কার টিস্যু ওই ফাইব্রোসিস। বেজ অফ স্কার টিস্যু অথবা ফাইব্রোসিস, যাই হোক, এটা জানবে। তাহলে পেপটিক আলসার থেকে সমস্ত কিছু পড়বে, বিনাইন আলসার, ম্যালিগন্যান্ট আলসারের মধ্যে ডিফারেন্স, তারপরে 4টা জোন, মাইক্রোস্কোপিক্যালি যে 4টা জোন আছে সেই 4টা জোন পড়বে। এরপরে হচ্ছে তোমার কার্সিনোমা অফ স্টোমাক, কি কি ধরনের টিউমার স্টোমাকে হয়, অবশ্যই বিনাইন এবং ম্যালিগন্যান্ট আলাদা আলাদা করে পড়বে। এখানে ম্যালিগন্যান্ট টিউমারের মধ্যে যেটা আসবে সেটা হচ্ছে যে একটা কার্সিনয়েড টিউমার আসবে। কার্সিনয়েড টিউমার ডিটেলস লাগবে, কার্সিনয়েড টিউমার কি, কার্সিনয়েড টিউমার কোন সেল থেকে হয়, কার্সিনয়েড টিউমার কোথায় কোথায় হয়, কমনেস্ট সাইট কি। জিআই ট্র্যাক্টে তো হয়, জিআই ট্র্যাক্ট ছাড়া কার্সিনোমা আর কোথায় কোথায়, কার্সিনয়েড টিউমার আর কোথায় কোথায় হয়, এটা লাগবে। আচ্ছা, এইখানে ম্যালিগন্যান্ট টিউমারের মধ্যে আরেকটা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে লিম্ফোমা হয় না। এই লিম্ফোমাটাকে কি ধরনের লিম্ফোমা বলে? এটাকে বলে মাল্টোমা, মিউকোজা অ্যাসোসিয়েটেড লিম্ফয়েড টিউমার, ঠিক আছে? মল্ট লিম্ফোমা বা মাল্টোমা বলে এটাকে। এটা অনেক সময় এই নামটা জিজ্ঞেস করা হয়। স্টোমাক থেকে আর কি লাগে? স্টোমাক থেকে, আচ্ছা, স্টোমাকে টিউমার হলে কোথায় এটা মেটাস্টাসিস হয়ে কোথায় যায়? এখান থেকে লেফট সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোডে যায়, যেটাকে বলা হয় ভার্কোজ গ্ল্যান্ড। এটা একটা ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে যে সাবকিউটেনিয়াস নোডিউল হিসেবে আম্বিলিকাসের চারপাশ দিয়ে এটা মেটাস্টাসাইজ করতে পারে, তখন এটাকে বলা হয় সিস্টার মেরি জোসেফ নোডিউল। এগুলো হচ্ছে যখন তোমরা বেশি পারবা তখন এই দুটো জিনিস জিজ্ঞেস করা হতে পারে। ভার্কোজ গ্ল্যান্ড কি জিনিস? ভার্কোজ ট্রায়াড পড়ছো না তোমরা? কার্ডিওভাস্কুলার সিস্টেমে ভার্কোজ ট্রায়াড পড়ছো। এখানে ভার্কোজ গ্ল্যান্ড লেফট সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোডে যখন তোমার এই স্টোমাক থেকে মেটাস্টাসিস হয়ে যাবে তখন এটাকে বলা হয় ভার্কোজ গ্ল্যান্ড। আর সিস্টার মেরি জোসেফ নোডিউল হচ্ছে পেরিআম্বিলিকাল রিজিয়নে যখন মেটাস্টাসিস হয়ে সাবকিউটেনিয়াস নোডিউল তৈরি করবে। আর ইম্পর্টেন্ট এটা আরেকটা, যখন তোমরা ফিমেল জেনিটাল ট্র্যাক্ট পড়বে তখনও জিজ্ঞেস করা হয়, বা এখানে স্টোমাক থেকেও জিজ্ঞেস করা হতে পারে, হোয়াট ইজ ক্রুকেনবার্গ টিউমার? জানো তো ক্রুকেনবার্গ টিউমার কি জিনিস?
জানো? জি ম্যাম। হ্যাঁ বলো তো কি জিনিস? ম্যাম ম্যালিগন্যান্ট Second- গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল টিউমারস যদি ওভারিতে যদি মেটাস্টেসিস হয়। Metastasis of GI tumor to the ovary. হ্যাঁ, মেটাস্ট্যাটিক গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল টিউমার টু দ্য ওভারি, মোস্ট কমনলি হচ্ছে এটা গ্যাস্ট্রিক টিউমার, গ্যাস্ট্রিক অ্যাডেনোকার্সিনোমা থেকে সাধারণত যায়। এটাকে বলা হয় ক্রুকেনবার্গ টিউমার, এটা কিন্তু জিজ্ঞেস করা হয়। আচ্ছা, মোটামুটি স্টমাক থেকে শেষ। স্টমাকের পরে চলে আসবো আমরা ইন্টেস্টাইন। ইন্টেস্টাইনে ইম্পর্টেন্ট হচ্ছে হোয়াট ইজ ইনফ্লামেটরি বাউয়েল ডিজিজ। ইনফ্লামেটরি বাউল ডিজিজ বলতে কি বুঝো? এখানে দুইটা ডিজিজ আসবে, ক্রনস ডিজিজ আর আলসারেটিভ কোলাইটিস। আমি এখন আর অল্প করে বলবো, না হলে শেষ করতে পারবো না। ক্রনস ডিজিজ এবং আলসারেটিভ কোলাইটিস, এই দুইটার মধ্যে ডিফারেন্স তোমাদেরকে জানতে হবে, ঠিক আছে? এটাও খুব বেশি জিজ্ঞেস করা হয়। কার্সিনয়েড টিউমার তো তোমরা অবশ্যই পড়বা। এরপরে হচ্ছে তোমার অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্স থেকে কি পড়বা? অ্যাপেন্ডিক্সে হোয়াট ইজ অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস। অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস আমরা আন্ডার মাইক্রোস্কোপ কিভাবে ডায়াগনোসিস করব, এটা তোমরা পারো না। এটা তোমাদের প্র্যাকটিক্যালেও থাকে, প্র্যাকটিক্যালেও জিজ্ঞেস করা হয়, ভাইভাতেও জিজ্ঞেস করা হয় যে অ্যাপেন্ডিক্সে কি কি ডিজিজ হয়। অ্যাপেন্ডিক্সে অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস থেকে শুরু করে তোমার ইয়ে পর্যন্ত বলতে হবে টিউমার কি কি হয় সেটা। অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিসের কজ কি, অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস আমরা আন্ডার মাইক্রোস্কোপ কিভাবে ডায়াগনোসিস করব, একটা ফাইন্ডিং বলবে। এখান থেকে আসবে হোয়াট ইজ সিউডোমিক্সোমা পেরিটোনি। তোমরা এটা জানো, অ্যাপেন্ডিক্সে যে মিউসিনাস সিস্ট অ্যাডেনোকার্সিনোমা হয়, তখন এখান থেকে মিউসিন সিক্রেট মানে মিউসিন রিলিজ হয়ে পুরো পেরিটোনিয়াল ক্যাভিটি ভরে যায়, তখন এই কন্ডিশনটাকে বলা হয় সিউডোমিক্সোমা পেরিটোনি। মানে এখানে যে ভাষাটা ইউজ করা হয় সেটা হচ্ছে যে পেরিটোনিয়াল ক্যাভিটি ইজ ফিল্ড উইথ এ টেনাসিয়াস সেমি সলিড মিউসিন কন্টেইনিং ম্যাটেরিয়াল। এটাকে বলা হয় সিউডোমিক্সোমা পেরিটোনি। কোন কোন টিউমার থেকে সিউডোমিক্সোমা পেরিটোনি হতে পারে? একটা হচ্ছে অ্যাপেন্ডিক্সের অ্যাডেনোকার্সিনোমা, আর একটা হচ্ছে তোমার ওভারিতে যে হয় মিউসিনাস সিস্ট অ্যাডেনোকার্সিনোমা। খুব কমন কোশ্চেন, সিউডোমিক্সোমা পেরিটোনি। হোয়াট ইজ সিউডোমিক্সোমা পেরিটোনি? অ্যাপেন্ডিক্সের টিউমার কি কি হয়? তার মধ্যে সবচেয়ে কমনেস্ট টিউমার হচ্ছে কার্সিনয়েড টিউমার। এই কার্সিনয়েড টিউমার থেকেই তোমার আসবে যে আর কোথায় কোথায় কার্সিনয়েড টিউমার হয়, কার্সিনয়েড টিউমার কোন সেল থেকে আসে, এইসব। এরপরে আমরা চলে যাব লিভার অ্যান্ড গল ব্লাডারে। লিভার থেকে কি কি কোশ্চেন করা হয়? লিভার থেকে হেপাটাইটিস অনেক সময় জিজ্ঞেস করা হয়। হেপাটাইটিসের কজ কি কি আছে, কি কি দিয়ে হেপাটাইটিস হয়? হেপাটাইটিসের হেপাটিক কজ আছে এবং নন হেপাটিক, না হেপাটিক কজ না, এখানে হচ্ছে হেপাটাইটিস ভাইরাস গুলো আছে, এটা বলতে হবে। হেপাটাইটিস খুব একটা জিজ্ঞেস করা হয় না। এখান থেকে যেটা জিজ্ঞেস করা হয় সেটা হচ্ছে সিরোসিস অফ লিভার। হোয়াট ইজ সিরোসিস অফ লিভার? ক্লাসিফিকেশন অফ সিরোসিস অফ লিভার, কজেস অফ সিরোসিস অফ লিভার, অ্যান্ড কি বলে ওটাকে, কমপ্লিকেশনস, প্যাথোজেনেসিস, এগুলো সব জিজ্ঞেস করা হয়। আমাদের দেশের সিরোসিস অফ লিভারের কমনেস্ট কজ কি বলো তো? বিদেশে পোস্ট নেক্রোটিক। হ্যাঁ, পোস্ট নেক্রোটিক সিরোসিস ডিউ টু হেপাটাইটিস বি এন্ড সি ভাইরাস ইনফেকশন, এটাই আমাদের দেশে কমন। কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রিতে যেহেতু তারা অ্যালকোহল তাদের জন্য কমন জিনিস, এজন্য তাদের দেশে অ্যালকোহলিক সিরোসিসটা কমন। আমি এখন একটু অল্প অল্প করে বলে যাব, আমি আর ডিটেইলস বলি না, অনেক বেশি সময় লেগে যাচ্ছে, হবে না তাহলে। আচ্ছা, সিরোসিস অফ লিভারের এরপরে হচ্ছে কমপ্লিকেশন কি কি হয় সেটা লাগবে। কমপ্লিকেশনের পরে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে যে তোমার লিভারে কি কি টিউমার হয়। হ্যাঁ, লিভারে কি কি টিউমার হয়? টিউমার হয় থেকে এখানে চলে আসবে তোমার যে চাইল্ডহুড টিউমার। লিভারে একটা চাইল্ডহুড টিউমার হয় না, হেপাটোব্লাস্টোমা হয়। হ্যাঁ, এখান থেকে চলে আসবে যে আদার চাইল্ডহুড টিউমার আর কি কি আছে। লিভার থেকে মোটামুটি এই। এরপরে আমরা চলে যাব গল ব্লাডার। গল ব্লাডারে গেলে চলে আসবে যে গল ব্লাডারে কি কি ডিজিজ হয়। হ্যাঁ, কি কি ডিজিজ হয় থেকে চলে আসবে তোমার গল স্টোন কি কি ধরনের আছে। 2 ধরনের আছে না, এই 3 ধরনের আছে না, কোলেস্টেরল স্টোন, পিগমেন্ট স্টোন আর মিক্সড, 3 ধরনের স্টোন আছে। গল স্টোনের কমপ্লিকেশন কি কি হতে পারে। এরপরে গল ব্লাডারে কি কি টিউমার হয়, এই গল ব্লাডার থেকে এই আসবে।
গল ব্লাডারের পরে আমরা চলে যাব, এখানে বইয়ে যেটা বলে সেটা হচ্ছে প্যানক্রিয়াস। প্যানক্রিয়াস থেকে ইউজুয়ালি আমরা কিছু জিজ্ঞেস করি না। তারপরে চলে যাব আমরা কিডনি বা রেনাল সিস্টেম। রেনাল সিস্টেমে এখানে কিডনিতে কি কি টিউমার হয় এটা আমরা জিজ্ঞেস করি। এছাড়া তোমার হোয়াট ইজ গ্লোমারুলার ডিজিজ কি কি আছে। গ্লোমারুলার ডিজিজ আছে না, যে প্রাইমারি গ্লোমারুলোপ্যাথি, সিস্টেমিক, আর বোধহয় আছে হেরিডিটারি সম্ভবত। ঠিক আছে, গ্লোমারুলার ডিজিজ ক্লাসিফাই করতে বলি। পাইলোনেফ্রাইটিস কি জিনিস? পাইলোনেফ্রাইটিস খুব একটা জিজ্ঞেস করা হয় না। নেফ্রোটিক সিনড্রোম এন্ড নেফ্রাইটিক সিনড্রোম খুবই জিজ্ঞেস করা হয়। হোয়াট ইজ নেফ্রোটিক সিনড্রোম, হোয়াট ইজ নেফ্রাইটিক সিনড্রোম, কজেস অফ নেফ্রোটিক সিনড্রোম। ঠিক আছে, এজিএন অ্যাকিউট গ্লোমারুলোনেফ্রাইটিস এর প্যাথোজেনেসিস, এটা কি জিনিস, এটার প্যাথোজেনেসিস, এজিএন এর কমপ্লিকেশন জিজ্ঞেস করা হয়। গ্লোমারুলোনেফ্রাইটিসের যে কজগুলো আছে, বাচ্চাদের ক্ষেত্রে কোনটা কমন আর অ্যাডাল্টের ক্ষেত্রে কোনটা কমন, এটা জিজ্ঞেস করা হয়। তারপরে এই মোটামুটি এরপরেই চলে যাবে তোমার হচ্ছে কিডনি টিউমার কি কি আছে। এই কিডনি টিউমারে যে এখানে আবার একটা চাইল্ডহুড টিউমার চলে আসবে, উইলমস টিউমার বা নেফ্রোব্লাস্টোমা, শুধু নামটুকু লাগবে। কিডনি এই মোটামুটি। হ্যাঁ, কিডনির পরে আমরা চলে যাব ম্যাম, লোয়ার। বাচ্চাদের ক্ষেত্রে আর অ্যাডাল্টের ক্ষেত্রে কোনটা যদি একটু বলতেন। কোনটা? না যে আমি এখন আর বলতে চাই না, তোমরা বই দেখো। আচ্ছা ম্যাম, ঠিক আছে। তোমাদেরকে এগুলো বলা হয়েছে, তোমরা এখন বই দেখবা। কষ্ট করে এটা খুঁজতে গেলে তুমি আরো 2টা কোশ্চেনের উত্তর পেয়ে যাবা। আচ্ছা, ইউরিনারি ব্লাডার থেকে সাধারণত কোশ্চেন করা হয় না, তারপরেও কি কি টিউমার হয় শুধু এইটুকু পড়বা। ইউরিনারি ব্লাডারে কি কি টিউমার হয়, আর ইউরিনারি ব্লাডারে যদি ইনফেকশন হয় এটাকে কি বলে বলো তো? সিস্টাইটিস। সিস্টাইটিস। জাস্ট এইটুকু জানলেই হবে। এরপরে আমরা চলে যাব মেল জেনিটাল সিস্টেম। মেল জেনিটাল সিস্টেম থেকে মানে হচ্ছে তোমার টেস্টিস। টেস্টিসে কি কি টিউমার হয়? হ্যাঁ, টেস্টিসে কি কি টিউমার হয়, টেস্টিসে কি কি ডিজিজ হয়। আসলে টেস্টিসে কি কি ডিজিজ হয় এখানে আসলেই চলে আসবে যে কনজেনিটালের মধ্যে চলে আসবে ক্রিপ্টরকাইডিজম, যেটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে টেস্টিসের ডিজিজ কি কি হয় এভাবে করেই পড়ো। ঠিক আছে, টেস্টিসের ডিজিজ কি কি হয় সেখান থেকে হচ্ছে যে টিউমার অফ দ্য টেস্টিস, খুবই কমন কোশ্চেন। তোমাদের আসছিল নাকি ভাই ভাই এই রিটেনে? জি ম্যাম। হ্যাঁ, টেস্টিস থেকে এই ইম্পর্টেন্ট। ক্রিপ্টরকাইটিজম কি জিনিস, তারপরে ক্রিপ্টরকাইটিজমের কমপ্লিকেশনস কি কি হতে পারে, ক্রিপ্টরকাইটিজম হলে ইউজুয়ালি ট্রিটমেন্ট আমরা কোন সময়টায় করি। আচ্ছা, ট্রিটমেন্ট তুমি বাদই দাও, তুমি হচ্ছে এটাই পড়ো কমপ্লিকেশন আর এটা কি জিনিস। তারপরে এই এখান থেকে টেস্টিসের যে টিউমার এখান থেকে আসবে তোমার হচ্ছে সেমিনোমা। সেমিনোমা কোন বয়সে হয়, এটা ম্যাক্রোস্কোপিক্যালি কেমন, মাইক্রোস্কোপিক্যালি কেমন। সেমিনোমার ফিমেল কাউন্টারপার্ট কি বলো তো? ডিসজার্মিনোমা। ডিসজার্মিনোমা খুবই 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 ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটার একদম মাইক্রোস্কোপিক ফাইন্ডিং যেটা সেটাও লাগবে। আর এখান থেকে যেটা লাগবে সেটা হচ্ছে টেরাটোমা। টেরাটোমা এখানে বলো, ফিমেল জেনিটাল ট্র্যাক্টে বলো, টেরাটোমা ইন ডিটেইলস সবটুকুই লাগবে। এরপরে আছে মেল জেনিটাল সিস্টেম থেকে আছে প্রোস্টেট। প্রোস্টেট থেকে নোডুলার হাইপারপ্লাসিয়া প্রোস্টেট বা বিনাইন এনলার্জমেন্ট অফ প্রোস্টেট, এটা তো লাগবেই। এটা তোমাদের আচ্ছা, তোমরা কালকে থেকে তো প্র্যাকটিক্যাল ক্লাস করবা নাকি? জি ম্যাম। জানো তো সবাই, প্যাথোলজি সকাল 10টার থেকে, ফার্মাকোলজি যেই ব্যাচগুলো হবে ঠিক সেই ব্যাচেরই, যেমন আগামীকালকে বোধহয় এ ব্যাচ সকাল 10টার থেকে আগে প্যাথোলজি হবে আর 12টার থেকে ফার্মাকোলজি হবে। কি কি স্লাইড দেয়া হবে, খুব বেশি স্লাইড না, অল্প কিছু স্লাইড। স্লাইডগুলো সবাই দেখে যাবে, সবকিছু দেখে যাবে। আমাদের লেকচারাররা থাকবে সাথে, তোমাদের যে পরীক্ষার সময় যে মামা থাকে মুজাফফর থাকবে তোমাদের সাথে। আচ্ছা, মেল জেনিটাল সিস্টেম থেকে এরপরে চলে আসবো ফিমেল জেনিটাল সিস্টেম।
ফিমেল জেনিটাল সিস্টেমে আমি তোমাদেরকে বলছি এখানে ভাগ করে বলবে সার্ভিক্স। আমি যদি বলি যে ইউটেরাসে কি কি টিউমার হয়, তাহলে আগে সার্ভিক্স বলবে, তারপরে ইউটেরাইন ওয়াল বলবে, ইউটেরাইন বডি, সার্ভিক্স আর বডি এভাবে আলাদা করে বলবে। তো ইউটেরাইন সার্ভিক্স থেকে ওগুলোই টিউমার কি কি হয় সেটা লাগবে। হোয়াট ইজ সিআইএন, তারপরে এখানে যে কার্সিনোমা সার্ভিক্স হয় এটা রিস্ক ফ্যাক্টর কি কি আছে, এখানে যে ভাইরাসটা ইম্পর্টেন্ট, এই ভাইরাস আমরা এটা আইডেন্টিফাই করার জন্য কি স্ক্রিনিং টেস্ট করি, মানে প্যাপসিসমিয়ার থেকে একটু জিজ্ঞেস করা হতে পারে, সেখান থেকে আমরা একটু এফএনএসি চলে যেতে পারি। হ্যাঁ, এফএনএসি আর বায়োপসি নিয়ে আমি পরে বলছি। প্যাপসিসমিয়ার নিয়ে কিন্তু একটু পড়বা, হ্যাঁ, যে প্যাপসিসমিয়ার জিনিসটা কি, এটা কিভাবে কালেকশন করা হয়, এটার ইম্পর্টেন্স কি। এরপরে চলে যাবে বডি অফ ইউটেরাস। বডি অফ ইউটেরাসে টিউমার তো পড়বাই, এন্ডোমেট্রিয়াম মায়োমেট্রিয়াম আলাদা আলাদা করে। তারপরে এখান থেকে লাগবে যে ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং কি জিনিস, ডিইউবি কি জিনিস, এটার কজ কি কি, ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং, অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং এটা। আচ্ছা, এরপরে লাগবে হোয়াট ইজ এন্ডোমেট্রিওসিস, হোয়াট ইজ অ্যাডেনোমায়োসিস। এখানে মায়োমেট্রিয়ামে যে টিউমার আছে লিওমায়োমা তোমাদের স্লাইড থাকবে। লিওমায়োমা কোন কিসের টিউমার, এটার ম্যালিগন্যান্ট কাউন্টারপার্ট কি জিনিস। লিওমায়োমা কি শুধু ইউটেরাসে হয় নাকি ইউটেরাসের বাইরেও হতে পারে। ইউটেরাসে লিওমায়োমা যে হয় এটা বিভিন্ন ধরনের আছে, ইন্ট্রামুরাল আছে, সাবমিউকাস আছে, সাবসেরোসাল আছে, এটা জানতে হবে। লিওমায়োমার কমপ্লিকেশন কি কি হতে পারে এটা জানতে হবে। এই ইউটেরাস থেকে মোটামুটি এই শেষ। এরপরে চলে আসবে ওভারি। ওভারির প্রথমে যেটা অনেক বড় একটা জিনিস যে ক্লাসিফাই ওভারিয়ান টিউমার, অবশ্যই লাগবে। এটা পুরাটাই জিজ্ঞেস করা হয়, কাউকে শুধুমাত্র ক্লাসিফাই সারফেস এপিথেলিয়াল টিউমার জিজ্ঞেস করা হয়, কাউকে ক্লাসিফাই জার্ম সেল টিউমার এভাবেও জিজ্ঞেস করা হয়। হরমোন প্রডিউসিং ওভারিয়ান টিউমার কি কি আছে, কোন কোন টিউমার এবং কি কি হরমোন রিলিজ করে, ঠিক এইভাবেই লাগবে। তারপরে ওভারিতে যে সিস্ট হয় এটা হচ্ছে নিওপ্লাস্টিকও হতে পারে, নন নিওপ্লাস্টিকও হতে পারে, তো সেটা লাগবে। হ্যাঁ, যে ওভারিয়ান সিস্ট কি কি আছে এটা বললেন, নন নিওপ্লাস্টিক এভাবে আলাদা করেই বলতে হবে। হোয়াট ইজ চকলেট সিস্ট কি জিনিস সেটা লাগবে। টেরাটোমা তো লাগবেই বললাম। টেরাটোমা, ডিসজার্মিনোমা, আর কি লাগে এখান থেকে, ক্রুকেনবার্গ টিউমার তোমাদেরকে আমি আগেই বলে ফেলছি। আরেকটা যেটা লাগে সেটা হচ্ছে হোয়াট ইজ মিক্স সিনড্রোম। মিক্স সিনড্রোম কি জিনিস এটা যদি ভালো পারো তখন জিজ্ঞেস করা হয়। মিক্স সিনড্রোম কিছু না, এটা হচ্ছে তিনটা জিনিস থাকবে। একটা থাকবে হচ্ছে যে লার্জ ওভারিয়ান টিউমার, ইউজুয়ালি ফাইব্রোমা, তার সাথে থাকবে প্লুরাল ইফিউশন আর অ্যাসাইটিস, এটাই হচ্ছে মিক্স সিনড্রোম। যদি ভালো পারো এরপরে জিজ্ঞেস করা হয় প্লাসেন্টাল থেকে কোশ্চিন আসতে পারে যে ট্রোপোপ্লাস্টিক ডিজিজ বা ট্রোপোপ্লাস্টিকের যে ডিজিজই বলে এগুলোকে, কি কি হতে পারে। চারটা জিনিস আছে, একটা হচ্ছে হাইডাটিডিফর্ম মোল, ইনভেসিভ মোল, কোরিওকার্সিনোমা, আরেকটা হচ্ছে প্লাসেন্টাল সাইট ট্রোপোপ্লাস্টিক টিউমার। হয়তো এই শুধু নামগুলো জিজ্ঞেস করা হলো, শেষ। এরপরে চলে আসবে ব্রেস্ট থেকে তোমাদের আসবে যে ডিজিজেস অফ ব্রেস্ট কি কি, তারপরে একটা ব্রেস্ট লাম্প তার কজ কি কি, তারপরে ক্লাসিফাই ব্রেস্ট টিউমার সেটা আসতে পারে। ব্রেস্ট লাম্প তুমি ডায়াগনোসিস করবা কিভাবে। ব্রেস্ট লাম্প তোমার এইভাবেও আসতে পারে যে তোমার কাছে একটা 15 বছরের মেয়ে, ইয়াং মেয়ে আসলো, টিনেজ মেয়ে, ব্রেস্ট লাম্প নিয়ে, তুমি কি কি চিন্তা করবে। এখানে অবশ্যই কার্সিনোমা অফ ব্রেস্ট তুমি বলবে না, সবার প্রথমে কি হবে, ফাইব্রো অ্যাডেনোমা। হ্যাঁ, আর ঠিক এই কোশ্চেনটাই যদি আসে যে তোমার কাছে 50 বছরের একজন মহিলা আসলো, তখন তুমি প্রথমেই কার্সিনোমা, তারপরে ফাইব্রোসিস্টিক ডিজিজ। তোমাকে কোশ্চেনটা যদি এইভাবে করা হয় যে 50 বছরের একজন মহিলা ব্রেস্ট লাম্প নিয়ে আসলো সাথে এক্সিলারি লিম্ফ নোড, তাহলে তোমার ডায়াগনোসিস কি কি ডিফারেন্সিয়াল হতে পারে, এখানে একটাই হতে পারে, সেটা হচ্ছে কার্সিনোমা ব্রেস্ট, আর অন্য কিছু হবে না।
হ্যাঁ, ফাইব্রোঅ্যাডেনোমা, তোমাদের এটা মনে হয় স্লাইড থাকতে পারে। ফাইব্রোঅ্যাডেনোমাটা জানতে হবে। আচ্ছা, পেজেড ডিজিজ অফ নিপল, এটা একটু লাগবে। গাইনাকোম্যাশিয়া লাগবে। হোয়াট ইজ গাইনাকোম্যাশিয়া, হোয়াট আর দ্য কজেস অফ গাইনাকোম্যাশিয়া। এই ব্রেস্ট থেকে তারপরে চলে আসবো আমরা এন্ডোক্রাইন সিস্টেম। এন্ডোক্রাইন সিস্টেম থেকে আমাদের মেইনলি লাগে থাইরয়েড। থাইরয়েডে কি কি ডিজিজ হয়, তারপরে এখানে কি কি টিউমার হয়, বিনাইন এবং ম্যালিগন্যান্ট, কোনটা কমন। তোমার কাছে একটা থাইরয়েড সোয়েলিং নিয়ে আসলো, তুমি কিভাবে ইনভেস্টিগেশন কিভাবে করবা? আল্ট্রাসনোগ্রাম করব, এফএনএসি করব। হ্যাঁ, থাইরয়েড থেকে তোমার কি বলে এটাকে, মাল্টিনোডুলার গয়টার, যেটা সেটা আসলে কি, হাইপারপ্লাসিয়া না, নোডুলার হাইপারপ্লাসিয়া, এটা লাগবে। তারপরে এই আর কি ফলিকুলার কার্সিনোমা, প্যাপিলারি কার্সিনোমা, এগুলো থেকে একটু আধটু। তারপরে যেটা আছে এন্ডোক্রাইন সিস্টেমের পরে তোমাদের হচ্ছে স্কিন। স্কিন থেকে তোমাদের কি লাগবে? স্কিন থেকে লাগবে যে স্কিনের প্রি ম্যালিগন্যান্ট লিশন কি কি আছে, আর স্কিনের ম্যালিগন্যান্ট টিউমার কি কি। হ্যাঁ, ম্যালিগন্যান্ট টিউমার হচ্ছে স্কোমাস সেল কার্সিনোমা, বেজাল সেল কার্সিনোমা, ম্যালিগন্যান্ট মেলানোমা। এই তিনটা বললেই আমরা খুশি থাকবো। তার সাথে মার্কেল সেল কার্সিনোমা, এগুলো বলতে পারো। বেজাল সেল কার্সিনোমার আরেকটা নাম আছে রোডেন্ট আলসার। কেন বলা হয় বেজাল সেল কার্সিনোমা, কোন জায়গায় হয়, এগুলোই লাগবে। স্কিন থেকে এর বাইরে আর কিছু লাগবে না। তারপরেরটা হচ্ছে বোনস, জয়েন্টস এন্ড সফট টিস্যু টিউমার। শুনতে পাচ্ছ আমার কথা? জি ম্যাম, শুনতে পাচ্ছি ম্যাম। আচ্ছা, বোনস থেকে লাগবে। বোনসের টিউমার ক্লাসিফাই করতে হবে। এখানে ওই যে বিনাইন ম্যালিগন্যান্ট হিসেবে তোমাদের একটা চার্ট আছে না, যে হেমাটোপয়েটিক, কন্ড্রোজেনিক। আচ্ছা, তোমরা যদি না শুনতে পাও বলো। হ্যাঁ, আমার এই যে ল্যাপটপে মাঝে মধ্যে ঝামেলা করে, এই মুহূর্তে ঝামেলা করতেছে। জি ম্যাম। তোমরা শুনতে না পেলে আমাকে যদি আমি ফোন করবা, মোবাইল নাম্বার তো আছেই, কে জানে একটু আগে ফোন করলাম। জি ম্যাম। বোনস টিউমার থেকে বিনাইন এবং ম্যালিগন্যান্ট এটা লাগবে। এখান থেকে আর কি লাগবে? আচ্ছা, অস্টিওমাইলাইটিসটা লাগবে, যে হোয়াট ইজ অস্টিওমাইলাইটিস, তারপরে কজেস অফ অস্টিওমাইলাইটিস কি কি, আর কমপ্লিকেশনস অফ অস্টিওমাইলাইটিস কি কি হতে পারে। ঠিক আছে, এখান থেকে আরেকটা জানো কি কি লাগতে পারে, সেটা হচ্ছে যে ব্রডিস অ্যাবসেস কি জিনিস, সেটা আছে একটা। ও, তারপরে হচ্ছে তোমার যেটা লাগবে ইনভলিউক্রাম আর সিকোয়েস্ট্রাম, এই দুইটা কি কি জিনিস। ইনফ্লামেশন থেকে কার্সিনোমা হয়ে যায়, এটার এক্সাম্পল হচ্ছে যে অস্টিওমাইলাইটিস। এখানে স্কোয়ামাস সেল কার্সিনোমা হয়, এখানে যে একটা সাইনাস ট্র্যাক্ট ফর্মেশন হয়, সেটা স্কোয়ামাস সেল কার্সিনোমা হতে পারে। ঠিক আছে, বোনস থেকে মোটামুটি এই। মরফোলজি লাগবে না এই টিউমার গুলা? আমার কথা শুনতে পাচ্ছ তোমরা?
জি ম্যাম, শুনতে জি ম্যাম, পাচ্ছি শোনা ম্যাম। যাচ্ছে। আচ্ছা, কে যেন জিজ্ঞেস করলো কোন টিউমারের মরফোলজির কথা জিজ্ঞেস করলো বলো তো? বোনসের? জি ম্যাম, বোনসের পাশাপাশি অন্য যে টিউমার গুলা, তারপর হচ্ছে ক্রিপ্টো অর্গানিজম যেগুলো। বোনসের টিউমারের মরফোলজি লাগবে না। আমি তোমাদেরকে যেই টিউমারের মরফোলজি লাগবে ম্যাক্রোস্কোপিক, মাইক্রোস্কোপিক আমি তোমাদেরকে বলে দিচ্ছি কিন্তু। প্লিওমরফিক অ্যাডেনোমা বললাম, সেমিনোমা, ডিসজার্মিনোমা বললাম, ফাইব্রো অ্যাডেনোমা বললাম, এরকম। আর কমন যেগুলো স্কোয়ামাস সেল কার্সিনোমা, অ্যাডেনোকার্সিনোমা এগুলো তো বলতে পারবাই। এই বোনসের টিউমারের মরফোলজি তোমাদের লাগবে না। ম্যাম, ডিজিজের ক্ষেত্রে কি সবগুলোরই কনজেনিটাল ডিজিজ গুলা কি পড়তে হবে? আমি যা বলতেছি এর বাইরে আর কিছু পড়তে হবে না। আমি যা বলতেছি এর বাইরে যদি আমি কি বুঝাতে পারতেছি তোমাদেরকে? জি ম্যাম। তোমাদের জন্য এবার পাস করাও খুব সহজ, ফেল করাও খুব সহজ। পাস ফেল তোমার নিজের হাতে। বুঝা গেছে? জি ম্যাম। জি ম্যাম। তোমাদের জন্য সুবিধা হচ্ছে যে এইবার এক্সটার্নাল বোধহয় আসতেছে না, তাই তো নাকি? রংপুর দিনাজপুর একসাথে না? জি ম্যাম, জি ম্যাম, জি ম্যাম। কাজেই বুঝতেই পারতেছো যে অন্ততপক্ষে রংপুর থেকে কোনো এক্সটার্নাল তোমাদের এবার আসতেছে না। এটা হচ্ছে তোমাদের জন্য যে সুবিধা, যে তোমাদের ইন্টারনাল টিচারদের হাতেই তোমাদের পাস ফেল। কিন্তু অসুবিধা হচ্ছে যে এই যে আমরা যা বলতেছি এইটুকু কিন্তু আমরা তোমাদের কাছ থেকে এক্সপেক্ট করব। আচ্ছা, আমি এবার তোমাদের মনে হয় বাদ পড়ে গেছে ব্লাড ভেসেল, কার্ডিওভাস্কুলার সিস্টেম। আমি ওগুলো একটু বলি। হ্যাঁ, ব্লাড ভেসেল বা কার্ডিওভাস্কুলার সিস্টেম থেকে অ্যাথেরোস জিনিস, অ্যাথেরোমেটাস প্লাক কি জিনিস, অ্যাথেরোমেটাস প্লাকে কি থাকে? ম্যাডাম সিএনএস থেকে বলা হয়নি। সিএনএস থেকে তো বললাম যে শুধু টিউমারের নাম পড়বা। বেশি কোশ্চেন আমাকে বেশি ঘাটালে তোমাদের বিপদ। আচ্ছা, তারপরে অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক যেটা থাকে, এখানে কি কি ধরনের সেল থাকে? ফোম সেল জিনিসটা কি জিনিস? তারপরে কমন সাইটস অফ অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক, অ্যাথেরোস্ক্লেরোসিস কমন সাইট কি কি? অ্যাথেরোস্ক্লেরোসিসের রিস্ক ফ্যাক্টর কি কি আছে? তারপরে এটার কমপ্লিকেশনস, অ্যাথেরোস্ক্লেরোসিস বা অ্যাথেরোমেটাস প্লাক যেটা, সেটার কমপ্লিকেশনস কি কি হতে পারে? এগুলোই। তারপরে কার্ডিওভাস্কুলার সিস্টেম থেকে তোমাদের আসবে, এখান থেকে হচ্ছে যে ইসকেমিক হার্ট ডিজিজ কি জিনিস, ইসকেমিক হার্ট ডিজিজ কি কি আছে, ফেলোরস টেট্রালজি এটার কম্পোনেন্ট গুলো কি কি, তারপরে তোমার ফেলোরস টেট্রালজি তো বললাম, কনজেনিটাল হার্ট ডিজিজ কি কি আছে, সায়ানোটিক, অ্যাসায়ানোটিক। হ্যাঁ, এই ডিজিজ গুলো একটু নামগুলো লাগবে। ইসকেমিক হার্ট ডিজিজ থেকে তো বললাম না যে এটা কি জিনিস। তারপরে কোন কোন ডিজিজ আছে, ইসকেমিক হার্ট ডিজিজ বলতে কোনগুলো বুঝো। অ্যাথেরোস্ক্লেরোসিসে যেমন বলছি, এখানেও ওই যে রিস্ক ফ্যাক্টর, মায়োকার্ডিয়াল ইনফার্কশন যখন চলে আসবে, এখানে রিস্ক ফ্যাক্টর কি কি আছে। তারপরে মায়োকার্ডিয়াল ইনফার্কশন আমরা ডায়াগনোসিস করব কিভাবে, এখানে যে এনজাইম গুলো বাড়ে কোনটা কোন সময়ে বাড়ে সেই জিনিসটা লাগবে। মায়োকার্ডিয়াল ইনফার্কশনের কমপ্লিকেশনস কি কি হতে পারে সেটা লাগবে। হোয়াট ইজ রিউমেটিক ফিভার, রিউমেটিক ফিভারের যে মেজর অ্যান্ড মাইনর ক্রাইটেরিয়া গুলো আছে সেগুলো লাগবে। রিউমেটিক ফিভারের প্যাথোজেনেসিস লাগবে। এই মোটামুটি এই। হ্যাঁ, সিস্টেমিক প্যাথোলজির আর কিছু বাদ গেল? সিস্টেমিক প্যাথোলজির আর কিছু বাদ গেল? তোমাদের 10টার মধ্যে আমার শেষ করার কথা ছিল, পারলাম না। লিম্ফ নোড আছে। আচ্ছা, লিম্ফ নোড। হ্যাঁ, লিম্ফ নোড থেকে লিম্ফ অ্যাডেনোপ্যাথি কি জিনিস, জেনারেলাইজ লিম্ফ অ্যাডেনোপ্যাথি কি কি জিনিস, কি জিনিস, তারপরে কি কি কারণে জেনারেলাইজ লিম্ফ অ্যাডেনোপ্যাথি হতে পারে, তারপরে লিম্ফ নোডে টিউমার কি কি হয়, মানে তোমার লিম্ফোমাতে চলে যাব আমরা, নন হজকিন লিম্ফোমা, হজকিন লিম্ফোমা সেটা। এখান থেকে তো নন হজকিন লিম্ফোমা মানে হোয়াট ইজ লিম্ফোমা, তারপরে বিশেষ করে হজকিন লিম্ফোমার কি কি ক্লাসিফিকেশন, কি কি টাইপ আছে, কোনটা কমন, এগুলো জিজ্ঞেস করা হয়।
হজকিন আর নন হজকিনের মধ্যে ডিফারেন্স কি? এই জেনারেলাইজ লিম্ফ্যাডেনোপ্যাথির কজ কি? হজকিন নন হজকিনের মধ্যে ডিফারেন্সটা কি? আরএস সেল বা রিড স্টার্নবার্গ সেল জিনিসটা কি? এই, আর কিছু না। দেখো সিস্টেমিক প্যাথোলজি থেকে আর কিছু বাদ গেল কিনা দেখো। বাদ গেছে কিছু? না ম্যাম। সবই বলা হয়েছে ম্যাম। সবই বলা হয়েছে। যা জিজ্ঞেস করতেছি এর বাইরে রিটেন কোশ্চেনটা সলভ করে যাবা, তার বাইরে কোনো কিছু জিজ্ঞেস করবো না, অন্তত পক্ষে তোমার পাস ফেল তার মানে নির্ভর করবে না এর বাইরে কিছু। আচ্ছা, তারপরে তোমার চলে আসবো আমরা হেমাটোলজিতে। হেমাটোলজিতে কি জিজ্ঞেস করব? হেমাটোলজিতে প্রথমে আরবিসি নিয়ে যদি চিন্তা করি, আরবিসি নিয়ে চলে আসবে তোমার হচ্ছে অ্যানিমিয়া। হ্যাঁ, অ্যানিমিয়া, অ্যানিমিয়ায় প্রথমে চলে আসে যে তোমার, আচ্ছা প্রথমে চলে আসতে পারি যে একটা পিবিএফ মানে ব্লাড ফিল্ম। ব্লাড ফিল্মে আমি কি কি জিনিস দেখব? ঠিক আছে, একটা পেরিফেরাল ব্লাড ফিল্মে আমি কি কি জিনিস দেখব? একটা ব্লাড ফিল্ম যে আমি তৈরি করব, সেই ব্লাড ফিল্মে আমি কি স্টেইন করি? এখান থেকে চলে আসবে যে আমি এফএনএসসি তে কি স্টেইন করি, আমি বায়োপসি তে কি স্টেইন করি। এই হেমাটোলজি শেষ হলে একটু এফএনএসসি আর বায়োপসি নিয়ে আমাকে মনে করাই দিবা, ওই দুটো থেকে একটু বলবো। ঠিক আছে, তাহলে আমরা ব্লাড ফিল্ম যে তৈরি করি এখানে কি স্টেইন ইউজ করি কালকে শুনবা। তারপরে আমরা এফএনএসসি করি, কি স্টেইন ইউজ করি, হিস্টোপ্যাথোলজি করি, কি স্টেইন ইউজ করি। তারপরে একটা পেরিফেরাল ব্লাড ফিল্ম যখন আমি দেখব তখন কি কি জিনিস আমি দেখব? আরবিসির কি কি দেখব, ডাব্লিউবিসির কি কি দেখব, প্লাটিলেটের কি কি জিনিস আমি দেখব। এখান থেকে আর জিজ্ঞেস করা হতে পারে ইএসআর। ইএসআর আমরা ইএসআর কি জিনিস, ইএসআর কোন কোন মেথডে আমরা এস্টিমেট করি সেটা। তারপরে হিমোগ্লোবিন, হিমোগ্লোবিনের নরমাল লেভেল কত, মেলে কত, ফিমেলে কত, বাচ্চাদের ক্ষেত্রে কত। অ্যানিমিয়ার ক্লাসিফিকেশন, হোয়াট ইজ অ্যানিমিয়া, এবং অ্যানিমিয়ার ক্লাসিফিকেশন কি কি আছে, মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন কি কি আছে, রেড সেল ইন্ডিসেস কি জিনিস, রেড সেল ইন্ডিসেস বলতে আমরা কি বুঝি সেটা। তারপরে অ্যানিমিয়ার ক্লাসিফিকেশনে তো গেল, অ্যানিমিয়ার ক্লাসিফিকেশনে এসে প্রথমে চলে আসবে আমাদের মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া। সেখানে কজ কি কি, মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়ার কজ কি কি, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া। এখন এই আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার পেরিফেরাল ব্লাড ফিল্ম বা ব্লাড পিকচার যদি আমি বলি তাহলে একদম হিমোগ্লোবিন ইএসআর থেকে শুরু করবা। আর যদি ব্লাড ফিল্ম বলি তাহলে ফিল্মে আমি কি ধরনের আরবিসি দেখতে পাবো, ডাব্লিউবিসি কি পাবো সেগুলো। তাহলে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার ক্ষেত্রে আমি ব্লাড ফিল্মে কেমন দেখতে পাবো, থ্যালাসেমিয়ার ক্ষেত্রে আমি ব্লাড ফিল্ম কেমন দেখতে পাবো। তারপরে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার ক্ষেত্রে কনফার্মেটরি টেস্ট কোনটা, থ্যালাসেমিয়ার ক্ষেত্রে কনফার্মেটরি টেস্ট কোনটা। মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়ার যে 4টা কজ আছে, এই 4টা কজ আমি ল্যাবরেটরি ফাইন্ডিং দ্বারা কি করে ডিফারেন্স করব? কিছু বায়োকেমিক্যাল টেস্ট আছে, আয়রন, সেরাম ফেরিটিন, টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি, পার্সেন্টেজ স্যাচুরেশন, এগুলো কোনটার ক্ষেত্রে কেমন হবে, স্পেশালি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া, অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ, এগুলোতে কোনটাতে কিরকম হবে এই বায়োকেমিক্যাল ফাইন্ডিং গুলো। ঠিক আছে, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার ফিমেলদের ক্ষেত্রে কি কজ, বাচ্চাদের ক্ষেত্রে কি কজ। মেইনলি ব্লাড ফিল্মটা জিজ্ঞেস করা হয়, তারপরে বায়োকেমিক্যাল ফাইন্ডিং জিজ্ঞেস করা হয়, আর কনফার্মেটরি টেস্ট কি, এইভাবে করে জিজ্ঞেস করা হয়। ঠিক আছে, আসসালামু আলাইকুম ম্যাম। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার কনফার্মেটরি টেস্ট বায়োকেমিক্যাল ফাইন্ডিং। হ্যাঁ বায়োকেমিক্যাল ফাইন্ডিং, হ্যাঁ। আর থ্যালাসেমিয়ার ক্ষেত্রে এক্স-রে ইলেক্ট্রোফোরেসিস ম্যাম। হ্যাঁ, হিমোগ্লোবিন ইলেক্ট্রোফোরেসিস বলতে হবে। ঠিক আছে, কারণ সিরাম প্রোটিন ইলেক্ট্রোফোরেসিস মাল্টিপল মায়োলোমার ক্ষেত্রে করব, এটার ক্ষেত্রে হিমোগ্লোবিন ইলেক্ট্রোফোরেসিস বলতে হবে। ইলেক্ট্রোফোরেসিস করলে কোন হিমোগ্লোবিন পাবো এটা অবশ্য রংপুরের স্যারেরা জিজ্ঞেস করে, তোমাদের খুব একটা লাগবে না। আচ্ছা যাই হোক, এরপরে ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া কি কি ধরনের আছে, মেগালোব্লাস্টিক আর একটা হচ্ছে নর্মোব্লাস্টিক ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া, 2 ধরনের আছে। তারপরে ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়ার কজ কি কি হতে পারে, এখানে ব্লাড ফিল্মে আমি কি কি পেতে পারি।
ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া কম জিজ্ঞেস করা হয়, কিন্তু জিজ্ঞেস করা হয়। হ্যাঁ, ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়ার ক্ষেত্রে আমরা একটা জিনিস পাই, সেটা হচ্ছে হাইপার সেগমেন্টেড নিউট্রোফিল। হাইপার সেগমেন্টেড নিউট্রোফিল বলতে তুমি কি বুঝো? এই গেল অ্যানিমিয়া থেকে। এরপরে তোমাদেরকে জিজ্ঞেস করা হয় অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া কি জিনিস, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার কজ কি কি আছে, ল্যাবরেটরি ডায়াগনোসিস তুমি কিভাবে করবা। অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, অ্যানিমিয়া থেকে মনে হয় এর বাইরে আর জিজ্ঞেস করা হয় না। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া। অ্যানিমিয়া থেকে সম্ভবত এগুলোই, আর মনে পড়লে আমি বলবো। এরপরে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া থেকে যেটা চলে যাবে প্যানসাইটোপেনিয়া। প্যানসাইটোপেনিয়া কি কি জিনিস, প্যানসাইটোপেনিয়ার কজ কি কি আছে। তারপরে তোমার অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া থেকে আরেকটা কোশ্চেন চলে যাবে, সেটা হচ্ছে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া ইএসআরটা অনেক বেশি থাকে। হ্যাঁ, এখন এই অনেক বেশি ইএসআর এর কি কি কজ, ইএসআর বেশি হয় কি কি কারণে, সেই কোশ্চেনটা চলে আসতে পারে। আচ্ছা, থ্যালাসেমিয়া থেকে হিমোলাইটিক অ্যানিমিয়া, হিমোলাইটিক অ্যানিমিয়ার ব্লাড ফিল্ম, মানে থ্যালাসেমিয়া পড়লেই হবে, থ্যালাসেমিয়া পড়লেই হবে না, হিমোলাইটিক অ্যানিমিয়াটা একটু পড়তে হবে। হ্যাঁ, হিমোলাইটিক অ্যানিমিয়ার ব্লাড ফিল্ম কি কি পাবা। তারপরে হিমোলাইটিক অ্যানিমিয়ার ক্লাসিফিকেশন, অ্যানিমিয়ার কিন্তু ডিটেইলস ক্লাসিফিকেশন লাগবে আলাদাভাবে। মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়ারও যেভাবে যেমন জিজ্ঞেস করা হয়, আলাদা করে হিমোলাইটিক অ্যানিমিয়ার ক্লাসিফিকেশনটাও কিন্তু জিজ্ঞেস করা হয়। শুনতে পাচ্ছ কথা? জি ম্যাম। ম্যাম, তারপরে ল্যাবরেটরি ডায়াগনোসিস অফ হিমোলাইটিক অ্যানিমিয়া তুমি কিভাবে করবা। ব্লাড পিকচার বললে হিমোগ্লোবিন থেকে শুরু করবা, আর পেরিফেরাল ব্লাড ফিল্ম বললে শুধু ব্লাড ফিল্ম নিয়ে বলবা। ঠিক আছে, তারপরে হিমোলাইটিক অ্যানিমিয়া থেকে হিমোলাইসিস, এই হিমোলাইসিসের ফিচার কি কি, হ্যাঁ কি কি ফিচার আমরা পেতে পারি এই। আর এই মনে হয় অ্যানিমিয়া থেকে তোমাদের এই কোশ্চেন। তারপরে চলে আসবো আমরা, আচ্ছা থ্যালাসেমিয়া নিয়ে এত কোশ্চেন আমি করে ফেলছি। থ্যালাসেমিয়ার কিন্তু তোমার ক্লিনিক্যাল ফাইন্ডিং, যে এত বছরের একটা বাচ্চা এরকম মুখ, থ্যালাসেমিয়া মুখ কেমন হয় বলো তো, ফেসটা কেমন হবে? মঙ্গোলয়েড ফেসিস হবে, হেপাটোস্প্লিনোমেগালি থাকতে পারে, এগুলো নিয়ে আমরা এই ক্লিনিক্যাল ফিচার দিয়েও তোমাদেরকে জিজ্ঞেস করতে পারি। হিমোগ্লোবিনোপ্যাথিস আর কি কি আছে থ্যালাসেমিয়া ছাড়া, সেটা জিজ্ঞেস করা হতে পারে। এরপর চলে আসবো ডাব্লিউবিসি। ডাব্লিউবিসি থেকে মেইনলি চলে আসে লিউকেমিয়া, তবে এখানে তোমাদেরকে ইওসিনোফিলিয়ার কজ জিজ্ঞেস করা হতে পারে। তারপরে লিউকোসাইটোসিস বলতে কি বুঝো, লিউকোপেনিয়া বলতে কি বুঝো, হোয়াট ইজ লিউকেমিয়া, লিউকেমিয়ার ডেফিনেশন লাগবে। ক্লাসিফাই লিউকেমিয়া, এফএবি ক্লাসিফিকেশন অফ লিউকেমিয়া। তারপরে প্রতিটা লিউকেমিয়ারই ল্যাবরেটরি ডায়াগনোসিস লাগবে। অ্যাকিউট মাইলোব্লাস্টিক, অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া, ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া, সবগুলো লাগবে। সিএলএলটা একটু কম জিজ্ঞেস করা হয়, এএলএল, এএমএল, সিএমএল এগুলো সব জিজ্ঞেস করা হয়। ঠিক আছে, তারপরে মাইলোব্লাস্ট আর লিম্ফোব্লাস্ট আমরা ডিফারেন্স করব কি করে, কোন বয়সে কোনটা হয়। তারপরে সিএমএল এর ক্ষেত্রে ফিলাডেলফিয়া ক্রোমোজোম আছে, ফিলাডেলফিয়া ক্রোমোজোমটা লাগবে। তারপরে ব্লাস্ট ক্রাইসিস বা ব্লাস্টিক ট্রান্সফরমেশন আছে মনে হয় সিএমএল এর মধ্যে, সেইটা লাগবে। তারপরে ক্লোরোমা আছে না একটা জিনিস, যে লোকালাইজড সাবপেরিওস্টিয়াল টিউমার মাস, কোথায় কোথায় হয় জানো, একটা হচ্ছে যে ফোরহেডে স্কালে হয়, তারপরে তোমার রিবসে হয়, স্টারনামে হয়, ওইটা লাগবে। মাইলোডিসপ্লাস্টিক সিনড্রোম জিজ্ঞেস করব না, লিউকেময়েড রিঅ্যাকশন জিজ্ঞেস করতে পারি, হোয়াট ইজ লিউকেময়েড রিঅ্যাকশন। লিউকেমিয়া এবং লিউকেময়েড রিঅ্যাকশনের মধ্যে ডিফারেন্স কি, লিউকো ইরাইথ্রোব্লাস্টিক ব্লাড পিকচার, সাবলিউকেমিক লিউকেমিয়া, এগুলো একটু একটু করে জিজ্ঞেস করা হতে পারে। আচ্ছা, এরপরে
তোমাদের আর কি লাগবে? মাল্টিপল মায়োলোমা থেকে জিজ্ঞেস করা হতে পারে যে মাল্টিপল মায়োলোমা কি জিনিস। মাল্টিপল মায়োলোমা ল্যাবরেটরি ডায়াগনোসিস আমরা কি করে করব। আর এখানে কনফার্মেটরি টেস্ট কোনটা? মাল্টিপল মায়োলোমার। মাল্টিপল মায়োলোমা কোন সেলের টিউমার? প্লাজমা সেলের টিউমার। ঠিক আছে, কমন হচ্ছে ওই যে প্লাজমা প্রোটিন ইলেকট্রোফোরেসিস করব আমরা। আচ্ছা, এখান থেকে আরেকটা কোশ্চেন আসতে পারে, হোয়াট ইজ বেঞ্চ জোন্স প্রোটিন? বেঞ্চ জোন্স প্রোটিনের কিছু প্রপার্টি আছে। এটা 40 to 60 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে কোয়াগুলেট করে, কিন্তু যখন আমরা 100 ডিগ্রি টেম্পারেচারে নিয়ে যাব তখন এটা ডিসঅ্যাপিয়ার করে। ঠিক আছে, এটা হচ্ছে এটার একটা পিকুলারিটি, এটা জানতে হবে। বেঞ্চ জোন্স প্রোটিনটা আমরা ইউরিনে কি করে পেতে পারি। এই ডাব্লিউবিসি থেকে এই শেষ। এরপরে আসবে ব্লিডিং ডিসঅর্ডার। ব্লিডিং ডিসঅর্ডার আমরা ক্লাসে যা পড়াইছি সেইটাই। ব্লিডিং ডিসঅর্ডারের ক্লাসিফিকেশন কি, তারপরে শুনতে পাচ্ছ তো আমার কথা? জি ম্যাম। জি ব্লিডিং ডিসঅর্ডারের ক্লাসিফিকেশন লাগবে, স্ক্রিনিং টেস্ট কি কি আছে ব্লিডিং ডিসঅর্ডারের ক্ষেত্রে, তারপরে থ্রম্বোসাইটোপেনিয়া কি জিনিস, এখান থেকে চলে আসবে হোয়াট ইজ আইটিপি, আইটিপির অ্যাকিউট ক্রনিক আছে, মানে টাইপ কি কি আছে, তারপরে এটা আমি ল্যাবরেটরি ডায়াগনোসিস কিভাবে করব, এটার কনফার্মেটরি টেস্ট কি কি। তারপরে হিমোফিলিয়া চলে আসবে, হোয়াট ইজ হিমোফিলিয়া, হিমোফিলিয়ার টাইপস কি কি আছে, তারপরে হিমোফিলিয়ার ক্লিনিক্যাল ফিচার কি কি, হিমোফিলিয়া থেকে কমপ্লিকেশন কি কি হতে পারে। এই হ্যাঁ, এখান থেকে ভন উইলেব্রান্ড ডিজিজের জাস্ট এগুলো তো হচ্ছে কোয়াগুলেশন ডিফেক্টের জন্য, এটা খালি ওই যে ক্লাসিফিকেশন লাগবে। ভন উইলেব্রান্ড ডিজিজ থেকে আলাদা করে আর জিজ্ঞেস করা হয় না। এখান থেকে যেটা আরেকটা চলে আসবে ডিআইসি, হোয়াট ইজ ডিআইসি, হোয়াট আর দ্য কজেস অফ ডিআইসি এন্ড ল্যাবরেটরি ডায়াগনোসিস, ল্যাবরেটরি ফাইন্ডিং কি কি পাবা। আর কিছু বাকি থাকলো? আর কিছু বাকি থাকলো বলো হেমাটোলজি থেকে? ব্লাড গ্রুপিং এন্ড ক্রস ম্যাচিং ম্যাম। ব্লাড গ্রুপিং ক্রস ম্যাচিং থেকে সাধারণত কিছু জিজ্ঞেস করি না। আচ্ছা, বাকি আছে, বাকি হচ্ছে যেটা, সেটা হচ্ছে বোন ম্যারো। বোন ম্যারো থেকে যে কি বলে বোন ম্যারো অ্যাসপিরেশন, এটার ইন্ডিকেশন কি কি, বোন ম্যারো অ্যাসপিরেশন আমরা কোন জায়গা থেকে করি, কমপ্লিকেশন কি কি হতে পারে, তারপরে রেড ট্যাপ আর ড্রাই, ব্লাড ট্যাপ আর ড্রাই ট্যাপ দুই ধরনের হয় না, ড্রাই ট্যাপ আর ব্লাড ট্যাপ দুইটা আছে, এটা কি জিনিস, ড্রাই ট্যাপ কি জিনিস, ব্লাড ট্যাপ কি জিনিস। আচ্ছা, বোন ম্যারো অ্যাসপিরেশনের কমপ্লিকেশন কি কি হতে পারে। আচ্ছা, সাইট অফ বোন ম্যারো অ্যাসপিরেশন 2 বছর বয়সের নিচে আর 2 বছর বয়সের উপরে, ইন্ডিকেশন কি কি, বোন ম্যারো অ্যাসপিরেশন আমরা কখন করব, এই মোটামুটি। ঠিক আছে, নরমালি বোন ম্যারোর নরমাল কম্পোজিশন, মানে বোন ম্যারোতে কি কি থাকে এই জিনিসটা। হ্যাঁ, বোন ম্যারো অ্যাসপিরেশন যে আমরা করব বা বোন ম্যারো স্টাডি করব, আমরা কি কি জিনিস দেখব। বোন ম্যারো অ্যাসপিরেশন কি জিনিস, ড্রাই ট্যাপ কি, ব্লাড ট্যাপ কি, কোন জায়গা থেকে করছি, কমপ্লিকেশন কি হতে পারে, তারপরে কোন কোন ক্ষেত্রে মানে কন্ট্রাইন্ডিকেশন কি কি, বোন ম্যারো অ্যাসপিরেশন আমরা করব না কোন ক্ষেত্রে। আচ্ছা, মোটামুটি এই। হ্যাঁ, বোন ম্যারো থেকে মনে হয় হেমাটোলজি আমি শেষ করে ফেলছি। এরপর তোমাদের যেটা লাগবে সেটা হচ্ছে, তোমাদের আমি এফএনএসসি আর বায়োপসি থেকে বলি নাই। এফএনএসসি থেকে হোয়াট ইজ এফএনএসসি। হ্যাঁ, এফএনএসসি করে আমরা কি পরীক্ষা করি বলো তো? শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ জি ম্যাম, শুনতে পাচ্ছি ম্যাম। বলো, এফএনএসসি করে আমরা কি পরীক্ষা করি? সাইটোপ্যাথোলজি। সাইটোপ্যাথোলজি পরীক্ষা করি, ভেরি গুড। হ্যাঁ, সাইটোপ্যাথোলজি পরীক্ষা করি আমরা। যে এফএনএসসি করি এটা কিভাবে করি, তোমরা কোনোদিনও একটু দেখার চেষ্টা করছো কিনা এটা জিজ্ঞেস করব আমরা, কিভাবে করি। তারপরে এফএনএসসি আমরা এটা কালেক্ট করার পরে তো স্মিয়ার তৈরি করি, স্মিয়ার তৈরি করার পরে এটা কিসের মধ্যে রাখি, ফিক্স করার জন্য, মানে ফিক্সেশন হয়। হ্যাঁ, এটা 95% অ্যালকোহলের মধ্যে রাখি, ইথাইল অ্যালকোহল বা প্রোপ্রানল, তো 95% অ্যালকোহল বলবা। এরপরে ফিক্সেশন করলাম, করার পরে আমরা কি স্টেইন করি, এই। হ্যাঁ, তারপরে হচ্ছে হিস্টোপ্যাথোলজি। হিস্টোপ্যাথোলজিতে আসলে যে হোয়াট ইজ বায়োপসি, হোয়াট ইজ অটোপসি। হ্যাঁ,
বায়োপসি অটোপসি কি জিনিস, তারপরে এখানে ফিক্সেটিভ হিসেবে কি ইউজ করা হয়, হোয়াট ইজ ফিক্সেটিভ, আমরা যে ফিক্সেশন করি এটার এইম কি, তারপরে ওখানে ফিক্সেটিভ হিসেবে কি ইউজ করি, ওখানে কি স্টেইন ইউজ করি হিস্টোপ্যাথোলজিতে। এই ঠিক আছে, প্যাথোলজিতে পাশ করা খুবই সহজ যদি একটুখানি পড়ো। রিটেন কোশ্চেন আর আমি যেগুলো বললাম এর বাইরে ইউজুয়ালি কোশ্চেন করা হবে না। এক্সটার্নাল তো অবশ্যই কেউ না কেউ থাকবে, যদি কোশ্চেন করা হয়ে থাকে সেটার উপরে তোমার পাস ফেল নির্ভর করবে না। আর তোমরা সময় খুব কম পাচ্ছ, তোমরা খুবই একটা অ্যাডভার্স সিচুয়েশনের ভিতর দিয়ে যাচ্ছ, সবকিছুই তোমাদের মানে নেগেটিভ। কাজেই তোমরা যদি একটু পড়াশোনা করো, তোমাদের প্রতি সিম্প্যাথি আমাদের সবসময় থাকবে। ম্যাম পরীক্ষার আগে মাত্র একদিন গ্যাপ ম্যাম। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, সেটা আমাদের মাথায়ও আছে, কিছু করার নাই। তোমরা তো আসলে তোমাদের অনেক সময় নষ্ট হয়ে গেল, তাই না? এই পরীক্ষা ম্যাম। তোমাদের কত আগে হওয়ার জি, কথা ম্যাম। ছিল। কাজেই এখন যেভাবেই পরীক্ষা নিচ্ছে তোমাদের চেষ্টা করতে হবে মেডিকেলের সারা জীবন এই প্রফ পাশ করে যাবা, এর পরের প্রফ দেখবা যে কোনোদিন সহজ না। এমবিবিএস পাশ করে যাবা, তারপরে যে পোস্ট গ্রাজুয়েশনে যাবা, তখনও দেখবা যে অনেক বেশি। পোস্ট গ্রাজুয়েশনে যাবা তখনও কঠিন। এই কথা কোথাও আমি বলতে পারবো না যে আমার এই যে একদিন গ্যাপ। আমরা যখন প্যাথোলজিতে পোস্ট গ্রাজুয়েশন করি এখন আর এই পরীক্ষাগুলো দিতে হয় না। তোমার ওই ফেজ ফাইনাল পরীক্ষাগুলোতে মাইক্রোবায়োলজি আর হেমাটোলজি একই দিনে পরীক্ষা। হেমাটোলজিও একটা বিশাল বড় তোমার সিলেবাস থাকতো, মাইক্রোবায়োলজিও, যদিও আমরা মাইক্রোবায়োলজি না, তারপর আমাদের মাইক্রোবায়োলজি সবই পড়তে হতো। যে একবার এখানে দৌড়াচ্ছি, একবার ওখানে দৌড়াচ্ছি, প্র্যাকটিক্যাল ভাইবা সব একসাথে একদিনে। কাজেই এই এক্সকিউজ দিয়ে কোনোদিন হবে না যে মাত্র আমরা একদিন গ্যাপ পাচ্ছি, পড়তে হবে, কিছু করার নাই। ঠিক আছে, সবাই ভালো থাকো। নূরে জান্নাত ক্লাস নেবে তোমাদের এখন, আমি ওকে বলে দিচ্ছি। জি ম্যাম। আর তোমরা অনেকেই থাকলা না, যাই হোক, এটা এখন তারা কিভাবে কি করবে আমি জানি না, তাদের হয়তো লাগবে না, অসুবিধা নাই, পারলেই হবে, পরীক্ষায় বসলে পারলেই হবে। তোমাদের আমার এইভাবে অনলাইনে ক্লাস নেওয়ার একটু ইচ্ছা ছিল না, পরীক্ষায় যখন দিলা গাদাগাদি করে বসে, তাহলে আর ক্লাস নিলে আর কি অসুবিধা ছিল। যাই হোক, ঠিক আছে, ভালোভাবে পড়াশোনা করো, পরীক্ষা দাও, প্র্যাকটিক্যাল ক্লাসগুলো অবশ্যই করবে, শেষ মুহূর্তের পড়ারও অনেক দাম আছে। ঠিক আছে, আমি বের হয়ে গেলাম। জি ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।